পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের দাবি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের আশ্বাস ওবায়দুল কাদেরের। কর্মবিরতির ব্যাপারে সিদ্ধান্ত আলোচনার পর জানালেন শিক্ষক নেতারা। আপিল বিভাগের রায়ের পর কোটা নিয়ে কমিশন গঠনের সুযোগ নেই জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী। রাস্তা অবরোধ না করে আন্দোলনকারীদের আদালতে যাওয়ার পরামর্শ স্বরাষ্ট্রমন্ত্রীর। কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন যৌক্তিক বললেন মির্জা আব্বাস। বিএনপিকে জড়ানোর অপপ্রয়াস চালাচ্ছে সরকার। টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির অবনতি, প্লাবিত নতুন নতুন এলাকা, ভাঙনে দিশেহারা মানুষ, উন্নতি নেই কুড়িগ্রাম ও সিরাজগঞ্জে। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পেনশন নিয়ে শিক্ষকদের সঙ্গে সরকারের ভুল বোঝাবুঝি মিটেছে। তাদের সর্বজনীন পেনশন আগামী বছর থেকে চালু হবে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর শিক্ষক নেতারা জানিয়েছেন সবার সঙ্গে আলোচনা করে কর্মবিরতির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে রবিবারও কর্মবিরতি চলবে। বিস্তারিত সৈয়দ সৈকত সাদিকের প্রতিবেদনে। শনিবার সকালে রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে বৈঠকে বসেন আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতিনিধি দল। ১৩ সদস্যের প্রতিনিধি দল ক্ষমতাসীন সরকার দলের শীর্ষ নেতাদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন। বৈঠক শেষে প্রতিনিধি দলের সদস্যরা সাংবাদিকদের জানান, সরকারের সাথে আলোচনা ফলপ্রসূ হয়েছে। ফেডারেশনের সবার সঙ্গে আলোচনা করে কর্মবিরতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আলোচনা হয়েছে যে আমাদের ৩ দফা দাবি, সেটা দাবি নিয়ে আলোচনা হয়েছে। তো আমরা সেটা আমাদের শিক্ষক সমিতি যেহেতু ফেডারেশন আছে, ফেডারেশনে কথা বলে তারপর আপনাদের সাথে আমরা কথা বলবো। স্যার, আপনাদের দাবি তো সরকারের কাছে, আপনারা রাজনৈতিক দলের কার্যালয়ে আসলেন না। রাজনৈতিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উনি একজন জাতীয় নেতা, উনি একজন সংসদ সদস্য, প্রধানমন্ত্রীর নির্দেশে উনি এসেছে, উনি বলছেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন। বলেন, শিক্ষকদের কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ করা হয়েছে। তারা লিখিত যে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী সমীপে আমরা উত্থাপন করব। আলাপ আলোচনার ভিত্তিতে আশা করি সকল সমস্যার অচিরে সমাধান হবে। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করার জন্য অনুরোধ করেছি। কোটা আন্দোলন ইস্যুকে কাজে লাগিয়ে একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। ওই মহলটি রাষ্ট্র ব্যবস্থাকে সম্পূর্ণ অকার্যকর করার জন্য এবং এদেশের ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধের মূল্যবোধ এইসবের প্রতি শিক্ষার্থীদের বিরূপ মনোভাব সৃষ্টির ক্ষেত্র প্রস্তুতি পায়তারা করছে। একটাই জবাব, এক লাইন, আইন তার নিজস্ব গতিতে চলবে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। পুলিশের ওপর হামলা ও যানবাহন ভাঙচুরের অভিযোগে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুক্রবার রাতে রাজধানীর শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাতনামা কয়েকশো আন্দোলনকারীকে। মামলার এজাহারে বলা হয়েছে, বেআইনিভাবে জনতায় আবদ্ধ হয়ে দাঙ্গা সৃষ্টি, সরকারি কাজে বাধা ও পুলিশের গতিরোধ করে আন্দোলনকারীরা। দাঙ্গা দমন করতে গেলে পুলিশকে আক্রমণ ও ক্ষতি সাধন এবং ভয়ভীতি প্রদান করা হয়। অভিযোগে আরও বলা হয়, শাহবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে সড়কে এসে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এক পর্যায়ে তারা যানবাহন আটকে সড়ক অবরোধ করে। এ সময় পুলিশের গাড়ি লক্ষ্য করে ভাঙচুর চালায় তারা। আপিল বিভাগের রায়ের পর কোটা নিয়ে সরকারের কমিশন গঠনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। শনিবার তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফে তিনি একথা বলেন। তথ্য প্রতিমন্ত্রী বলেন, আপিল বিভাগের রায়ের পর কোটা নিয়ে সরকারের কমিশন গঠনের কোনো সুযোগ নেই। এবার তারা জাতীয় সংসদে কোটা সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন। আদালতের বিষয় নির্বাহী বিভাগের মাধ্যমে সমাধান করা সম্ভব নয়। জেনে বুঝেও নির্বাহী বিভাগের
মাধ্যমে কোটা সমস্যার সমাধানের দাবি করছেন আন্দোলনকারীরা। কোটা সম্পর্কে অজ্ঞতার কারণেই এক এক সময় এক এক দাবি করছেন আন্দোলনকারীরা। কোটা পরিবর্তনের আন্দোলন নয়, তাদের অন্য কোনো দুরভিসন্ধি রয়েছে কিনা প্রশ্ন তোলেন মোহাম্মদ আলী আরাফাত। রাস্তা অবরোধ না করে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেলে ময়মনসিংহ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর উদ্বোধন ও সুধী সমাবেশে সাংবাদিকদের তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের সাথে পুলিশ বাহিনী সক্রিয় ভূমিকা পালন করেছে। পুলিশ সদস্যদের এই বীরত্ব গাথা মুক্তিযোদ্ধা জাদুঘরে যেন স্থান পায়, যেখান থেকে প্রজন্ম তাদের বীরত্বের ইতিহাস সম্পর্কে জানতে পারবে। উদ্বোধনের পর জাদুঘরে বিভিন্ন কর্নার ঘুরে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়াও বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়ির ভবন সহ 11টি উন্নয়ন প্রকল্পেরও উদ্বোধন করেন তিনি। বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। বিচার বিভাগের থেকে একটা বার্তা আসছে যে কোটা আবার চালু। এতে সংক্ষুব্ধ হয়েছে আমাদের ছাত্ররা। তাদের যে দাবিটা ছিল, আবার প্রধান বিচারপতি কিন্তু স্পষ্টতরভাবে একটা নির্দেশনা দিয়েছেন যে যেই কোর্টের থেকে হাইকোর্টের থেকে এইটা করেছিল, রায়টা দিয়েছিল, সেই রায় স্থগিত করেছে এবং ছাত্রদেরকেও বলেছেন তারা যেন উচ্চতর আদালতে যেখানে বিচারটা চলছে সেখানে এসে তাদের কথা বলে। কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনকে যৌক্তিক বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার অভিযোগ, আন্দোলনকে ধামাচাপা দিতে বিএনপিকে জড়ানোর অপপ্রয়াস চালাচ্ছে সরকার। বিএনপি আন্দোলনে ব্যর্থ নয় জানিয়ে মির্জা আব্বাস বলেন, নির্যাতনের মাধ্যমে আন্দোলন নস্যাৎ করার ষড়যন্ত্র ক্ষমতাসীনদের। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। নতুন গঠিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাদের নিয়ে দলটির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সাথে ছিলেন মহানগরের বিপুল সংখ্যক নেতাকর্মী। দলকে আরও সুসংগঠিত করার কথা জানান নতুন কমিটির নেতারা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কথা বলেন কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে। কোটা সংস্কার আন্দোলন যারা করছে তাদের দাবি দেওয়া ন্যায্য, সুতরাং বিএনপি এর সঙ্গে আছে এই কথা বলে আসল বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটা তাদের একটা অপপ্রয়াস, অপকৌশল এই আন্দোলনকে অন্যদিকে ধাবিত করার জন্য। এই আন্দোলনের ফাঁক দিয়ে আবার অন্য কোনো অপকর্ম তারা করছে কিনা, এই দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে কিনা, এটা আমরা ভয় পাচ্ছি। বিএনপির আন্দোলন নিয়ে সাংবাদিকদের প্রশ্নেরও জবাব দেন তিনি। বিএনপি কোনো আন্দোলন কখনো ব্যর্থ হয় নাই। এই আন্দোলনে আমাদের ছেলেরা, আমাদের কর্মীরা, আমাদের নেতারা দলে দলে জেলে গিয়েছে, এখনো যাচ্ছে, আবার বের হচ্ছে, আবার ঢুকতেছে, গুলি খেয়েছে, আহত হয়েছে, শাহাদাত বরণ করেছে, বহু লোক আছে। সুতরাং আন্দোলন ব্যর্থ হয় নাই, বরং সরকার আন্দোলনকে নস্যাৎ করার একটা চেষ্টা করতেছে। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে চলমান আন্দোলন জোরদারের কথাও বলেন দলটির নেতারা। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। ভাঙন আর বন্যায় দিশেহারা দুর্গত এলাকার মানুষ। বন্যার তেমন উন্নতি নেই কুড়িগ্রাম ও সিরাজগঞ্জে। বেশ কিছু জায়গার পানি নামতে শুরু করলেও ভোগান্তি চরমে বন্যার্তদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কয়েকদিনের ভারী বৃষ্টি আর উজানের ঢলে টাঙ্গাইলের সবকটি নদীর পানি আরও বেড়েছে, প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। চরম দুর্ভোগে আছে বানভাসীরা। খাদ্য, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকটে দিশেহারা তারা। মানবেতর দিন কাটছে তাদের। সিরাজগঞ্জে যমুনার পানি কমলেও এখনো বিপদসীমার উপর দিয়ে বইছে। পানিবন্দী চরাঞ্চলের অসংখ্য মানুষ। খাদ্য সংকটের সাথে ডায়রিয়া সহ নানা রোগের সাথে লড়ছে তারা। এর মধ্যে নদী তীরবর্তী এলাকায় চলছে তীব্র ভাঙন। এখানে প্রতি বছরই বন্যার কারণে মানুষ এতই দুর্ভোগ পাইতে হয় যে তা ভাষায় প্রকাশ করা যায় না।
গরু ছাগল সহ মানে ছেলে সন্তান নিয়ে আমরা খুব মানবতার জীবনযাপন করি। খানে আলা হলো 5টো, আমি 5 দিন বইরে ওই ঘরের মধ্যে চকির উপরে বসে বারান পারি না, খাদ্য খাওয়া পারি না। আমাদের খাইবো সেই পরিস্থিতি মানুষ নাই, এবং জ্বর ঠান্ডা অসুখ, পোলাপানের অসুখ, চুলকানি এবং নানান সমস্যা। যমুনা সেতু থেকে বিসনিক শিল্প পার্ক পর্যন্ত যদি কোনো বেড়িবাঁধ না দেওয়া হয়, তাহলে আমরা যতই বারবার কথা বলি, আপনারা যতই কথা বলেন, কোনোদিনই এই এলাকার মানুষের এই যে সমস্যা, দুর্ভোগ, এটা সমস্যার সমাধান করা সম্ভব না। কুড়িগ্রামে কমেছে সবকটি নদ নদীর পানি, তবে ব্রহ্মপুত্রের পানি এখনো বিপদসীমার উপরে। এখনো পানিবন্দী 1.5 লাখেরও বেশি মানুষ। তলিয়ে গেছে রাস্তাঘাট ও ফসলি জমি। বন্ধ রয়েছে সব এলাকার শিক্ষা প্রতিষ্ঠান। ছাগল গরু নিয়ে কষ্ট, মানুষের কষ্ট, আমরা বাড়ি খাবার পাইনি, থাকতে পারিনি, ঘর দুয়ার ভাঙা। পানির মধ্যে কষ্ট করে থাকি, খাওয়া নিয়ে পানির উপরে সহির উপরে মনে করো থাকি, ছোঁয়া নিয়ে কষ্ট করি। সরকারি বেসরকারি ত্রাণ সহায়তার দিকে তাকিয়ে বন্যার্তরা। শর্মিলা কেয়া, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। বৃষ্টি, ভারী বর্ষণ ও বন্যার কারণে বাজারে কাঁচা পণ্যের দাম বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেছেন, কোনো ব্যবসায়ীকে পণ্য মজুদের সুযোগ দেওয়া হবে না। সকালে টিসিবি অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। বাজারে কাঁচামরিচের কেজি 400 টাকার বেশি এবং পেঁয়াজের দাম 130 থেকে 140 টাকা কেজি উল্লেখ করে বাণিজ্য প্রতিমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই মুহূর্তে 18টি জেলায় বৃষ্টি ও ভারী বর্ষণের কারণে পানি বেড়ে গেছে। বিভিন্ন কাঁচা বাজারে পানি উঠেছে। বাজারে বসার মতো অবস্থা নেই। এটি সাময়িক উল্লেখ করে দাম বৃদ্ধিতে কোনো ষড়যন্ত্র দেখছেন না বলেও জানান আহসানুল ইসলাম। জানান, মজুতদারের বিরুদ্ধে সরকারের শক্ত অবস্থান রয়েছে। কোনো ব্যবসায়ীকে মজুতদারি করে পণ্যের দাম বাড়াতে দেয়া হবে না বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। নিষিদ্ধ নেট জাল দিয়ে অবাধে চিংড়ি পোনা আহরণ চলছে সুন্দরবন সংলগ্ন মোংলা উপকূলে। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের ম্যানেজ করে চলছে এই কাজ। ধ্বংস করছে বিভিন্ন প্রজাতির জলজ প্রাণী, কমে যাচ্ছে দেশি মাছ। অভিযোগ আছে অভয়াশ্রম ঘোষণা করা খালে বিষ দিয়ে মাছ ধরারও। মোংলা প্রতিনিধি জসিমউদ্দিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রজনন মৌসুম ঘোষণা করে সুন্দরবন সংলগ্ন নদীখালে 1 জুন থেকে 30 আগস্ট পর্যন্ত সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করেছে সরকার। সেই সাথে সুন্দরবনে বনজীবী ও পর্যটকদের ভ্রমণের উপরও নিষেধাজ্ঞা দেয়া হয়, কিন্তু নিষেধাজ্ঞার তোয়াক্কা করা হচ্ছে না। জাল ধরবো না, করবো কি? আজকে জাল না ধরে কালকে বাচ্চা কাচ্চা না খেয়ে মরে যাবে। সাথে এটা ধরা নিষিদ্ধ কাজ, তারপরও পেটের জন্য আমরা ধরি। নিষিদ্ধ সময়েও অভয়াশ্রম ঘোষণা করা খালে বিষ দিয়ে মাছও ধরছেন অনেকে। এই বন্ধটা দেওয়া ফাঁকি দেওয়া মানে আমরা 10টা ভালো ভালো যে বিক্ষিপ্ত জালে তারা তো বন্ধ, কাগজপত্র বন্ধ হয়ে বসে থাকে, আর যারা চোর তারা বস্তা নিয়ে যায়, ড্রাম নিয়ে যায়, আইডি দিয়ে মাছ মারে। বন কর্মকর্তারা বলছেন, এভাবে চলতে থাকলে নদ নদীতে মাছের সংকট দেখা দেবে। আমরা সারা দেশে সব জায়গায় অবস্থান করতে পারি না। আমরা সুন্দরবনে চাকরি করি, আমাদের যে টেরিটরি আছে সেই টেরিটরিতে কেউ না ধরতে পারে, এ ব্যাপারে আমরা সবসময় চেষ্টা করতেছি। বিভাগীয় বন কর্মকর্তা বলছেন, নেট জালের ব্যবহার বন্ধ করা তাদের দায়িত্ব নয়। আর মৎস্য কর্মকর্তার দাবি, প্রতিদিন অভিযান চালাচ্ছেন তারা। যে কোনো অবৈধ বা চরগড়া জালের বিরুদ্ধে আমাদের অভিযান 12 মাসই রয়েছে এবং এটা চলমান রয়েছে। গতকালও আমরা প্রায় 7,000 মিটার নেট জাল পুড়িয়ে ধ্বংস করেছি। তার আগের দিনও 3,000 মিটার করেছি। আর শুধুমাত্র অভিযান বা মোবাইল কোর্ট না, এর পাশাপাশি আমরা যে জায়গাগুলো আছে, বিশেষ করে সিগন্যাল টাওয়ার, জয়মনি, চিলা, যে অঞ্চল দিয়ে এই নেট জাল দিয়ে পোনা আহরণ করার চেষ্টা করা হয়, এগুলো কিন্তু আমরা এই জেলেদের বিরুদ্ধে জন্য আমরা সচেতনতামূলক সভা বা প্রচারণা কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি। 2002 সালে নেট জাল ব্যবহার নিষিদ্ধ করে সরকার, কিন্তু দীর্ঘ কয়েক বছরেও এই নিষেধাজ্ঞা কার্যকর করতে না পারায় উপকূলের নদ নদীতে দেখা দিয়েছে মাছের সংকট। বাংলা ভিশন, নিউজ ডেস্ক।
শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, সারা দেশে সার কারখানাগুলোতে গ্যাসের সংকট থাকলেও সারের কোনো সংকট হবে না। চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করে সার উৎপাদনের মাধ্যমে কৃষকের সারের চাহিদা মেটানো হবে। জানান, অচিরেই ভোলায় একটি নতুন সার কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুপুরে নরসিংদীর পলাশে এশিয়ার সর্ববৃহৎ সার কারখানার কার্যক্রম ঘুরে দেখে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, সারা দেশে গ্যাস সহ জ্বালানির সংকট রয়েছে। সেসব বাধা পেরিয়ে কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ করতে সরকার বদ্ধপরিকর। পাঠাতে পারবো সেখানে। আমাদের সৌদি আরবের সাথেও আমাদের, আপনারা জেনে খুশি হবেন, একটি সমঝোতা চুক্তি রেডি আছে সেখানে। ওখানেও আমরা একটি সার কারখানা করব, যেহেতু ওখানে গ্যাস আছে। স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন বলেছেন, সারা দেশে 50 শয্যা হাসপাতালগুলো পর্যায়ক্রমে 100 শয্যায় উন্নীত করা হবে। সকালে নীলফামারী সদর উপজেলার সংলগ্ন ইউনিয়নের দীঘলডাঙ্গি গ্রামে একটি কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন শেষে তিনি একথা বলেন। ক্লিনিকটি পরিদর্শন করে নিজের স্বাস্থ্য পরীক্ষা করেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, স্বাস্থ্য ভালো রাখতে সব সময় কমিউনিটি ক্লিনিকের সাথে যোগাযোগ রাখতে হবে। মন্ত্রী জানান, প্রতিটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সেও চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। চিকিৎসা ক্ষেত্রে গাফলতি না করার আহ্বান জানান তিনি। সবসময় এই কমিউনিটি ক্লিনিকের সাথে যোগাযোগ রাখবে এবং চিকিৎসা এখান থেকে উপজেলা হেলথ কমপ্লেক্সে নেওয়া যাবে। সুতরাং এটা কোনোভাবেই গাফিলাতি করবেন না, কারণ আপনারা যদি এই গর্ভবতী মহিলারা এখান থেকে চেক আপ নিয়ে উপজেলা হেলথ কমপ্লেক্সে যায় এবং হাসপাতালে ডেলিভারি করা হয়, তাহলে সিজারিয়ান করা লাগবে না। আমরা সিজারিয়ান সেকশন কমানোর জন্য চেষ্টা করছি। মোগল স্থাপত্যের অন্যতম নিদর্শন নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুড়াপাড়া বাজারের ঐতিহাসিক শাহী মসজিদ। দেয়াল, ছাদ ও গম্বুজে ফাটল এবং সামনের জমি দখল হয়ে যাওয়ায় প্রায় 600 বছরের পুরনো মসজিদটি এখন হুমকির মুখে। স্থানীয়দের কাছে গায়েবী মসজিদ হিসেবে পরিচিত মসজিদটি রক্ষায় সরকারি বেসরকারি উদ্যোগ চায় স্থানীয় মুসল্লিরা। রূপগঞ্জ প্রতিনিধি হলিল শিকদারের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কারুকার্য ও নির্মাণশৈলীতে অনন্য নারায়ণগঞ্জের রূপগঞ্জের মোড়াপাড়া বাজারের ঐতিহাসিক শাহী মসজিদ। এই মসজিদ ঘিরে রয়েছে প্রায় 600 বছরের ইতিহাস। মোগল শাসক বরবক শাহের নাম অনুসারে এই মসজিদটির নামকরণ করা হয় শাহী মসজিদ। তবে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে মসজিদের সৌন্দর্য। দেয়াল, ছাদ ও গম্বুজে দেখা দিয়েছে ফাটল। এদিকে এখনো জমি নিয়ে বিরোধ কাটেনি স্থানীয়দের কাছে পরিচিত গায়েবী মসজিদের জায়গাটির। 5-6 বছর মেরামত করছি, প্রতি বছরই করছি আমরা, কিন্তু কাজ হইতেছে না মেরামতটায়, কিন্তু আবার পানি পড়ে। কিন্তু এটা ওই যে আমাদের এই যে মাটি দিয়া করা, তো লাল মাটি দিয়া, এই জন্য আমরা এটা করতে পারতাছি না। এই পানি পড়ে, বারিন্দাতেও পানি পড়ে, ভিতরে তো পানি পড়ে। মসজিদটা আমরা ছোটবেলাতে শুনতেছি যে এটা গায়েবী মসজিদ। আর এই মসজিদের মধ্যে নামাজ পড়লেন একটা মন এমন একটা লাগে যে মনে হয় যে আমি আসলে দুনিয়ার মধ্যে নাই। এই মসজিদটি সংরক্ষণ করার জন্য রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে এবং সামাজিকভাবে এই ঐতিহ্য যাতে তুলে ধরা হয়, আমরা এটার দাবি জানাচ্ছি। ঐতিহ্যবাহী মসজিদটি রক্ষায় শিগগিরই সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেয়ার দাবি এলাকাবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। ফরিদপুরে 180 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন টেপাখোলা লেক উন্নয়ন প্রকল্পের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার দুপুরে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, সরকার ইন্টারনেট সেবার দাম কমিয়েছে। 85,000 টাকার প্রতি এমবিপিএস ইন্টারনেট মাত্র 60 টাকায় আনা হয়েছে। শনিবার দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা সদরে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তি স্থাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী শ্রমিক দলের খুলনা বিভাগীয় বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা হয়েছে খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে। উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। কর্মশালার দ্বিতীয় পর্বে প্রধান অতিথি ছিলেন শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। কর্মশালায় খুলনা বিভাগের 10 জেলা শ্রমিক দলের কর্মীরা অংশ নেন।
কোটা বিরোধী আন্দোলনের বিরোধিতা করে বগুড়ায় বীর মুক্তিযোদ্ধার সন্তান ঐক্যজোট মানববন্ধন করেছে। শহরের সাতমাথায় এই মানববন্ধন থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, কোটাকে ইস্যু করে স্বাধীনতা বিরোধী শক্তির ষড়যন্ত্র দেশের বীর মুক্তিযোদ্ধার সন্তানরা মেনে নেবে না। মানববন্ধন থেকে স্বাধীনতার চেতনা বিরোধী শক্তিকে প্রতিহত করার অঙ্গীকার করা হয়। লালমনিরহাট পৌরসভাকে আধুনিক স্মার্ট ও জনকল্যাণমুখী পৌরসভা রূপান্তরের লক্ষ্যে 2024-25 অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সকালে পৌরসভার হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় 48 কোটি 78 লাখ টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র রেজাউল করিম স্বপন। নড়াইলের লোহাগাড়ায় স্মার্ট বাংলাদেশ গড়ার অংশ হিসেবে স্মার্ট লোহাগাড়া গড়ার লক্ষ্যে পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধন কর্মসূচির উদ্বোধন হয়েছে। শনিবার নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ রবিউল ইসলাম। ঢাকার মিরঞ্জিল্লা হরিজন পল্লী থেকে হরিজন সম্প্রদায়ের লোকজনকে পুনর্বাসনের ব্যবস্থা না করে মার্কেট তৈরির নামে তাদের উচ্ছেদের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সকালে জেলা প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন হয়। রাজশাহী কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন 94 ব্যাচের আয়োজনে এসএসসি ও এইচএসসি পরীক্ষার কৃতী শিক্ষার্থী এবং রাজশাহী 4 বাগমারা আসনের এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রাজশাহী সাহেববাজারের একটি রেস্টুরেন্টে এই সংবর্ধনা দেওয়া হয়। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় সেনাবাহিনীর 15 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের আয়োজনে জোন কমান্ডার কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে। খেলায় মাটিরাঙ্গা পৌরসভা একাদশ গুইমারা সদর ইউপি একাদশকে 2-1 গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কামরুল হাসান চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের দাবি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের আশ্বাস ওবায়দুল কাদেরের। কর্মবিরতির ব্যাপারে সিদ্ধান্তের আলোচনার পর জানালেন শিক্ষক নেতারা। আপিল বিভাগের রায়ের পর কোটা নিয়ে কমিশন গঠনের সুযোগ নেই জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী। রাস্তা অবরোধ না করে আন্দোলনকারীদের আদালতে যাওয়ার পরামর্শ স্বরাষ্ট্রমন্ত্রীর। কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন যৌক্তিক বললেন মির্জা আব্বাস। বিএনপিকে জড়ানোর অপপ্রয়াস চালাচ্ছে সরকার। টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির অবনতি, প্লাবিত নতুন নতুন এলাকা, ভাঙনে দিশেহারা মানুষ, উন্নতি নেই কুড়িগ্রাম ও সিরাজগঞ্জে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।